উপস্থিত আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামসুজ্জামান কনক, উপস্থিত আছেন কৃষি কর্মকর্তা জনাব অলিউল্লাহ সাহেব, উপস্থিত আছেন শ্যামনগর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধাভাজন আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্য বৃন্দ, আমার সামনে উপস্থিত ধুমঘাট 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের কৃষির সাথে সম্পর্কিত মা ও বোনেরা, আমার ভাই বাবাজিরা, কাকা বাবু, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার দলের চেয়ারম্যানের পক্ষ থেকে এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ ধরে আপনারা অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তৃতা শুনেছেন, কিছু রাজনৈতিক বক্তৃতাও শুনেছেন, কিন্তু আজকে যে বিষয়টি উপলক্ষ করে আমরা এখানে সমবেত হয়েছি, আমি এটার একটু পিছনের গল্পটা বলি আপনাদেরকে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ওনারা জানেন, আপনারা অনেকেই অবগত আছেন, 2001 থেকে 6 যখন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন এবং বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনা করছিলেন, ঠিক একই সময়ে ওনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান উদ্যোগ নিয়েছিলেন তৃণমূল পর্যায়ে মানুষের সাথে হৃদয়ের সম্পর্কটা গড়ে তোলার জন্য, এবং উনি শুধু বিভাগ জেলা পর্যায়ে নয়, ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শুরু করেছিলেন। সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শেষে উনি উপলব্ধি করেছিলেন, যেহেতু আমাদের দেশের প্রায় 80% অধিক মানুষ কৃষির সাথে সম্পর্কিত, তো তাদের জন্য কিছু একটা করা প্রয়োজন, এবং তখনই উদ্যোগ নিয়েছিলেন যে কৃষকদেরকে কিভাবে একটা ডেটাবেজের মধ্যে আনা যায়। এখন ডেটাবেজ বললে অনেকে বুঝবেন না, কৃষি কর্মকর্তা মহোদয় উনি বারবার বলার চেষ্টা বলেছেন, আমরা অনেকে বুঝি না। এখন ডেটা বলতে কি, যেখানে আপনাদের সকলের তথ্য সংগ্রহ করে সরকার রাখবে এবং আপনাদের কোনো বিপদ আপদে সেই তথ্য অনুযায়ী আপনারা যখন অভিযোগ করবেন, সেই তথ্য অনুযায়ী আপনাদের সেটা ভেরিফাই করে বিভিন্ন সুযোগ সুবিধা যেন রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে দেওয়া যায়। তো এই কাজটা উনি যখন করছিলেন, পরবর্তীতে 1/11 ঘটে গেল, ওনার স্বপ্নটা আর উনি পূরণ করতে পারেন না। এরপরে লম্বা একটা সময়, কত বছরের জার্নি, 17 বছরের জার্নি। এই 17 বছরের জার্নির মধ্য দিয়ে যখন উনি একটুখানি সুস্থ হলেন 2012 সালের শেষের দিকে, সুস্থ বলতে তখনও কিন্তু উনি লাঠিতে ভর করে হাঁটতে হতো, সপ্তাহে 2 দিন ওনাকে ফিজিওথেরাপি নিতে হতো, প্রায় 2 ঘন্টার উপরে সময় ওনাকে যাইতে হতো ফিজিওথেরাপি নিতে। আপনারা জানেন ওনার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া, শোল্ডার ভেঙে দেওয়া, ওনার পা ভেঙে দেওয়া। তো এই যে মানুষটা অদম্য স্পৃহা নিয়ে, অদম্য জীবনী শক্তি নিয়ে তিনি কিন্তু হেরে যাননি। দীর্ঘ চিকিৎসা শেষে যখন উনি একটু সুস্থ হলেন, মোটামুটি 2016 সালের শেষ দিকে উনি কিন্তু লাঠিটা ছেড়েছেন, তার আগ পর্যন্ত কিন্তু লাঠি ছাড়তে পারেন নাই। তখন আবার এই যে কৃষি কার্ড, এটি ওনার স্বপ্নের একটা প্রকল্প। এবং আপনারা জেনে থাকবেন 2018 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে বিএনপির কিন্তু নির্বাচনী ম্যানিফেস্টো ছিল 27 দফা। মুন্না ভাই, আমি যদি ভুল না করি, 27 দফা ম্যানিফেস্টো ছিল। সেখানে কিন্তু কৃষি কার্ডের ব্যাপারটা ছিল, ফ্যামিলি কার্ডের ব্যাপারটা ছিল, কিন্তু দেশের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো বা আমাদের যে ইশতেহার ছিল, সেটি নিয়ে জনগণের সামনে আসার সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি। তো এরপরে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন কারারুদ্ধ করা হলো, আপনারা জানেন 5ই ফেব্রুয়ারি 2018, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হলেন। মনে আছে আপনাদের? উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হলেন। উনি যখনই দলের দায়িত্বটা পেয়েছেন, তখনই এই যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, এগুলো নিয়ে নতুন করে টিম করে এটাকে আরো বেশি কিভাবে ইফেক্টিভ করে মানুষের জন্য একটা ফর্মুলা তৈরি করা যায়, সেটা নিয়ে
ক্যামব্রিজ থেকে লেখাপড়া শেষ করা অভিজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে, অক্সফোর্ড থেকে লেখাপড়া শেষ করা অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে আমি নাম বলতে পারি 2-4 জনের, যেমন ডক্টর মাহাদি আমিন, যিনি হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখপাত্র, ডক্টর সালেহ শিবলি, যিনি হলেন মুখপাত্র এবং প্রেস সেক্রেটারি। আমি নাম বলতে পারি আরেকজন আমার খুব কাছের বড় ভাই, যিনি ক্যামব্রিজে লেখাপড়া করেছেন, আমাদের হুমায়ুন কবির সাহেব, যিনি ওনার অ্যাডভাইজার। এরকম আরো কিছু মানুষ আছে, প্রায় 19 জনের একটা টিম নিয়ে উনি 2018 সালে দায়িত্ব পাওয়ার পর থেকেই এই সাবজেক্ট গুলো নিয়ে কাজ করছেন এবং এটাকে পুনরায় রিসাফল করে কি মানুষের জন্য সময় উপযোগী করে এটিকে জাতির সামনে উপস্থাপন করেছেন 13 জুলাই 2023-এ। আপনাদের মনে থাকার কথা, উনি লন্ডন থেকে ভার্চুয়ালি কানেক্ট হয়ে বাংলাদেশে 47টা দেশের এম্বাসি আছে, এই 47টা দেশের যত অ্যাম্বাসেডার আছে তাদেরকে ইনভাইট করেছিলেন, গণমাধ্যমকে ইনভাইট করেছিলেন এবং দেশের গণ্যমান্য রাজনৈতিক সচেতন নাগরিক যারা আছেন, আপনার সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী যারা আছেন, তাদের সকলকে ইনভাইট করে ঢাকার গুলশানের লেক শোরে ভার্চুয়ালি উনি কানেক্ট হয়ে জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা উপস্থাপন করেছিলেন। আমি সেই 31 দফা নিয়ে 9 আগস্ট 2024-এ দেশে ফিরেছিলাম। তার আগ পর্যন্ত সারা বাংলাদেশের কথা বলবো না, সাতক্ষীরাতে কোথাও 31 দফার প্রচারণা শুরু হয়নি। আমি সর্বপ্রথম 16 আগস্ট 2024 শ্যামনগর পাইলট হাই স্কুল মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা মানুষের সামনে রাজনৈতিক যে সভা সমাবেশ হয় সেভাবে নয়, ভিন্ন আঙ্গিকে মানুষের সাথে ইন্টারঅ্যাক্টিভ সেশনের মাধ্যমে সর্বপ্রথম শ্যামনগরবাসীর কাছে উপস্থাপন করেছিলেন। হিংসুকেরা বলেছিল যে শ্যামনগরে একজন লন্ডন থেকে সালসা বিক্রেতা এসেছে, শ্রীপুরের ট্যাবলেট বিক্রেতা এসেছে। আমি এটাকে খুব এনজয় করতাম, ওনারা যে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলতেন খুব এনজয় করতাম, কিন্তু আমি জানতাম আমাদের নেতা তারেক রহমান সাহেব কি কর্মসূচি হাতে নিয়েছেন। আপনি চিন্তা করেন তো, 2018 সাল থেকে উনি কাজ করছেন, 23 সালে জাতির সামনে উপস্থাপন করেছেন, কিন্তু 23 সালে তো এমন কোন সম্ভাবনা তৈরি হয়নি যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। তাহলে চিন্তা করেন, একজন মানুষ যার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, শোল্ডার ভেঙে দিয়েছে, সেই মানুষটা একটু সুস্থ হয়েই এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রণয়ন করেছেন কাদের জন্য? এদেশের মানুষের জন্য। স্বপ্ন একটাই, যদি আল্লাহ তাআলা কখনো সৃষ্টিকর্তা কখনো এই দেশ পরিচালনার সুযোগ দেয়, যেন প্রথম 2 বছর মানুষের জীবনমান উন্নয়নে গবেষণা করতে করতে কেটে না যায়, যেন প্রথম দিন থেকে কাজটা উনি শুরু করতে পারেন। এই স্বপ্নকে সামনে নিয়ে কিন্তু উনি 23 সালে এটি জাতির সামনে উপস্থাপন। উপকার কি হবে এটা তো আমরা একটু বুঝি নাই, বুঝছেন, আমিও বুঝি নাই, কিন্তু নির্বাচনের আগে আমি কিন্তু এগুলো অনেক বোঝানোর চেষ্টা মনে হয়। শ্রী রামকৃষ্ণ যখন আশীর্বাদ পুষ্ট ছিল মহাদেবের আশীর্বাদ পুষ্ট ছিল না, কিন্তু সে সঠিক পথে কিন্তু চলতে পারে নাই, সে মানুষকে বিভ্রান্ত করত। আবার আমরা যারা মুসলিম ধর্মের আছি, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ফেরেশতা ছিলেন কে? ইবলিস। সবচেয়ে বেশি প্রথমে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার মানে উনার প্রতি প্রেয়ার বেশি করতেন ইবলিস, কিন্তু সেও কিন্তু একটা সময়ে বিপদগামী হয়ে তার চরিত্র অহংকারী হয়ে সে কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য ইবলিস হিসেবে আবির্ভূত হয়েছে। সবই কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টি। তো যখন আমরা নির্বাচনকালীন সময়ে এই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এগুলো নিয়ে মানুষের কাছে প্রচার করেছি, হেলথ কার্ড প্রচার করেছি, তখন দেখেছি একটি সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়িক গোষ্ঠী ঠিক ওই ইবলিসের মতো, ওই রাবণের মতো আপনাদেরকে বিভ্রান্ত করে। কয়টা আছে? 7টা। এটার সংখ্যা যদি একটু বাড়ান, মনে আওতাধীন হবে। নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে। বলছে না বিকাশ অ্যাকাউন্ট
মাধ্যমে। তো এই টাকাটা পেলে আপনার কি উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে। কিন্তু ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী তো বলছে এই ফ্যামিলি কার্ড আর এই কৃষক কার্ড লাগবে না। লাগবে? লাগবে আপনাদের? আচ্ছা, উপকার হবে। আমরা বিষয়টা এভাবে দেখি, এই যে 2500 টাকা আপনি পাবেন, এই 2500 টাকা হয়তো একদিনে, এক মাসে, 6 মাসে আপনার পরিবারের অর্থনৈতিক মুক্তি হবে না, কিন্তু 1 বছর পরে, 2 বছর পরে আমরা বিশ্বাস করি ওই কৃষক পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। ওই পরিবার যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, ওই পরিবারের সন্তান তখন সুশিক্ষিত হবে এবং আগামী দিনে এই দেশের দায়ভার সে কাঁধে তুলে নেবে, এই দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেবে। যখন আপনার সন্তান শিক্ষিত হবে, তখন আপনার পরিবারের আর্থসামাজিক অবস্থান থেকে শুরু করে সামাজিক অবস্থানেরও কিন্তু পরিবর্তন হবে, হবে কিনা? এরপরে আসেন, এই যে আমাদের দুর্যোগ প্রবণ এলাকা, এই মাঠ ঘাট সব পানিতে ডুবে আছে না? ধরে নেন এটা আপনার মাছের ঘের, তো এটা যদি পানিতে ডুবে যায় আপনি কি ক্ষতিগ্রস্ত হবেন কি হবেন না? এর মধ্যে দেখেন কৃষি বীমার একটা 10টা যে সুবিধা, তার মধ্যে কৃষি বীমাও আছে। এই কৃষি বীমা করতে আবার যে টাকা লাগবে তার 70% দেবে সরকার, 30% দেবেন আপনি। এবং কোন কারণে আপনার কৃষি খামার, আপনার মাছের ঘের, আপনার মুরগির খামার, আপনার হাঁসের খামার বা আপনার যে কোনো কৃষি পণ্য যদি নষ্ট হয়, আপনার যে বীমা আছে না, আপনার ডেটা মানে তথ্য তো সরকারের কাছে সংরক্ষিত থাকছে। এই যে তথ্য দিচ্ছেন সংরক্ষিত থাকছে, আপনি ক্লেম করতে পারবেন যে আপনার এটা ক্ষতি হয়েছে। তখন এই যে উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন, ওনার অধীনেও এখানে বিশাল আপনার কৃষি কর্মকর্তা থেকে শুরু করে অনেক সরকারি অফিসাররা আছেন না, তো ওনারা এসে সেটা যাচাই বাছাই করবেন যে আপনি যে ক্লেমটা করেছেন সেটা সত্য কিনা। যদি সত্য হয়, আপনার যত টাকা ক্ষতি হয়েছে রাষ্ট্রীয়ভাবে তত টাকা সরকার আপনাকে ক্ষতিপূরণ দেবে। এটা পেলে কি আপনার ক্ষতি হবে? ক্ষতি হবে? কিন্তু ওরা তো বলেছে এটা ক্ষতি হবে, এটা দিবে না, বলছিল না এখান থেকে 6 মাস আগে? এই যেমন 2টা উপকারের কথা বললাম, আরো 2-1টা আমি বলে যাই। ফ্যামিলি কার্ডের কথা তো আমি বলেছিলাম, ফ্যামিলি কার্ডের আওতাধীনও আপনারা হবেন। কৃষি কার্ড যেমন পাবেন, আবার যদি আপনি একজন নারী হন, আপনার যদি পরিবার থাকে, আপনার যদি বিয়ে হয়ে থাকে, আপনিও ফ্যামিলি কার্ডের আওতাধীন হবেন। এবং ফ্যামিলি কার্ডের কার্যক্রম কিন্তু আগামী অল্প কয়েকদিনের মধ্যে শুরু হবে। এবং এখানেও প্রতি মাসে 2500 করে টাকা পাবেন আপনি। এবং পর্যায়ক্রমে দেখা যাবে একজন 2-3টা কার্ড সুবিধা নিতে পারবেন না, পর্যায়ক্রমে ইনিশিয়ালি দেওয়া হলেও পর্যায়ক্রমে সকল কার্ডের সুবিধা একটা কার্ডের মধ্যেই মার্জ করা হবে। আপনি চিন্তা করেন, একজন মা যদি 2500 করে পায়, এক বছরে কিন্তু 30,000 টাকা জমা হয়। 30,000 টাকা জমা হয় কিনা? 30,000 টাকা হলে ওই মা তার যে বাড়ি, সেই বাড়ির আঙিনায় ছোট্ট করে একটা হাঁস মুরগির খামার কিন্তু করতে পারেন। এবং সেখান থেকে খামারটা যদি করেন 1-2 বছরের মধ্যে দেখা যায় ওই পরিবারটা সচ্ছল হয়ে যাবে। টাকা আমরা চাই না, এটা ভিক্ষা নয়। আমার প্রয়োজন নেই, আপনারা অন্য কাউকে দেন। এবং আপনারা জেনে খুশি হবেন, এই বছর যে বাজেট পেশ হয়েছে, বাজেট অনুমোদিত হয়েছে, এই বাজেটেই সারা বাংলাদেশে 41 লক্ষ মায়ের হাতে এই ফ্যামিলি কার্ডটা উঠাই দেওয়া হবে। আজকে দেখেন এখানে যত মানুষ উপস্থিত আছেন, প্রায় 30% কিন্তু নারী। আপনাদের একটা বড় সমস্যা আছে। সমস্যাটা হলো আমাদের যে শ্যামনগর হাসপাতাল আছে, এখানে গেলে কিন্তু পর্যাপ্ত সেবা আপনারা পান না। আবার নারী ঘড়ি তো নানান ধরনের রোগ বালাই আছে, অসুবিধা আছে, যেগুলো যে ওখানে আবার মহিলা ডাক্তার পর্যাপ্ত না থাকার কারণে আপনারা আপনাদের সমস্যার কথাগুলো কিন্তু লজ্জায় বা আমাদের যে ধর্মীয় রীতিনীতি আছে, একজন পুরুষ ডাক্তারকে আপনারা বলতে পারেন না, সংকোচ বোধ করেন কিনা? আপনারা যেটা খুশি হবেন, প্রথমত সারা বাংলাদেশের যত 50 শয্যা বিশিষ্ট হসপিটাল আছে, প্রত্যেকটি হসপিটাল 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত হবে, আমাদেরটা হবে ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের পদ্মপুকুরে যে গাবুরা পদ্মপুকুরে যে অসুবিধা আছে, ওখানে একটা 10 শয্যা বিশিষ্ট হসপিটাল
অল্প কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ ওখানে আমরা কার্যক্রম শুরু করতে পারবো মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে এবং প্রতিমন্ত্রীর সাথে। এ ব্যাপারে আমাদের মৌখিক আলাপ হয়েছে, আমার মুন্না ভাইও ছিলেন আমার সাথে যখন এই আলাপটা হয়েছে। সাথে সাথে সারা বাংলাদেশে 1 লক্ষ ওয়েল ট্রেন্ড প্রশিক্ষিত নারী, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 80% হবে নারী। বাংলাদেশের নির্বাচনী সিট কয়টা? 300। তো সিট ওয়াইজ যদি ভাগ করি তার মানে আমাদের শ্যামনগরে ভাগে পড়বে 333 জন। ধরে নেন 300, তো 300 মানে 80%, 3 8 24, 240 জন নারী স্বাস্থ্যকর্মী থাকবে। তাহলে এক একটা ইউনিয়নে কয়জন করে আসবে? 12 জন করে, 20 জন করে। একটা ইউনিয়নে যদি নারী 20 জন স্বাস্থ্যকর্মী থাকে, তারা আপনার প্রাইমারি ট্রিটমেন্টটা দেবে। এবং ব্রিটেনের NHS ন্যাশনাল হেলথ সার্ভিসের আদলে বাংলাদেশের সোশ্যাল হেলথ কাভারেজ সিস্টেম গড়ে তোলা হবে, যেখানে আপনার ঘরের আঙিনা থেকে নেমে 2 কদম হেঁটে আপনি ওই স্বাস্থ্যকর্মীর কাছে যেয়ে নিঃসংকোচে আপনার সমস্যার কথা বলে প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন। আর কি ভুল করবেন ভবিষ্যতে? ভুল করবেন? আর যদি কেউ ভুল করে তাকে কি শুদ্ধ দিবেন, না তাকে বলবেন যে ঠিক আছে তোমার যা ইচ্ছে তাই করো? শুদ্ধ দিবেন? কোন রাজনৈতিক বক্তৃতায় আমি যাব না। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়কে। আমি এখান থেকে 1.5 মাস আগে ওনার কাছে গিয়েছিলাম ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডের ব্যাপারে। উনি বলেছিলেন জুলাইতে আমরা শ্যামনগরকে ইনক্লুড করে নিব। এবং এই প্রকল্প আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করার 30 দিনের মধ্যে উনি খাল কাটা কর্মসূচি দিয়েছিলেন, সেটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছেন। ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছেন। কৃষি কার্ডের কথা বলেছেন, পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছেন। মানে কি, এই সুবিধা কিন্তু মানুষ পাচ্ছেন, আপনারা কিন্তু এখনো পাচ্ছেন না। আপনাদের তথ্য সংগ্রহ হচ্ছে, আপনারা পাবেন। তো এই যে কার্যক্রমগুলো শুরু হয়েছে, দেখেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যখন এই দেশের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে তখনই তো এই দেশটা এগিয়ে যাবে, তার আগে তো সম্ভব নয়। কিন্তু আমাদেরকে এসে কি বলা হয়, স্বর্গ আর নরক দেখানো হয়। কিন্তু আমাদের এই জীবনটাই তো নরক হয়ে আছে, সেই জীবনকে গোছানোর কথা কিন্তু কেউ বলে। সতর্ক হতে হবে। আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনারা এখানে আমাকে অনেক ভোট দিয়েছেন, 1442 ভোট দিয়েছেন, আমি খুশি। কিন্তু ওই যে 800 কতজন যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, ওদেরকে ফেরানোর দায়িত্ব আপনাদের। 854 ওদেরকে ফেরানোর দায়িত্ব আপনাদের। তারা তো ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটা তাদের অপরাধ নয়। ওই যে রাবণ আর ইবলিসের কথা বললাম, আর সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, এদের থেকে সতর্ক থাকতে হবে। সর্বোপরি আপনাদের কাছে আমি এটুকুই বলবো, আপনারা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। উনি যেভাবে যে স্পৃহা নিয়ে কাজ করে যাচ্ছেন, সেই স্পৃহা নিয়ে যেন এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সকল কনস্পাইরেসি উপেক্ষা করে। আর আমাদের উপজেলা প্রশাসন এই ব্যাপারে অত্যন্ত সজাগ আছে, তারা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন, ভালো কাজ করছেন। ওনাদের জন্য আপনারা দোয়া এবং আশীর্বাদ করবেন। আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।